মিলানের গুমট এক রাত, লাউতারো মার্টিনেজ হাফ ফিট, তবুও ইন্টারের 2 গোলের লিড। আইসিইউ থেকে ড্রিমল্যান্ডে বার্সেলোনা, মিলানের আকাশ ভাঙল বৃষ্টিতে, রাফিনিয়ারা মাতলেন উদযাপনে। 37 বছরের বুড়োর থাকার কথা ছিল না ওখানে। আচেরবি ছিলেন, আচেরবি বাঁচলেন, আচেরবি বাঁচালেন, ফ্রাতেসি ফাটালেন বোমা। নিজেদের খোড়া গর্তেই পড়ল বার্সেলোনা। ওয়ান্স ইন আ লাইফ টাইম 5-স্টার চ্যাম্পিয়ন্স লিগ রাতের পর মিডনাইট ইন প্যারিসে পিএসজি রূপকথা। রাতের গল্প চ্যাম্পিয়ন্স লিগ, রাতের পুরনো গল্প, যা আপনি দেখেছেন, যা বারবার দেখতে চাইবেন, আর যা আর কখনোই হয়তো দেখতে চাইবেন না কেউ কেউ। তার সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 আইফেল পাওয়ার। চলুন আমরা শুরু করি পিএসজি ভার্সেস আর্সেনালের ওই ম্যাচটা দিয়ে, যেখানে পিএসজি 2 লেগ মিলিয়ে 3-1 গোলে আর্সেনালকে টপকে চলে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। স্বপ্নের ফাইনাল, যেটা পিএসজির জন্য 5 বছরের একটা ব্যবধান। তখন তারা শিরোপা জিততে পারে নাই, এবার তারা শিরোপা জিততে পারে। সবচেয়ে বড় দাবিদার তারা, এই কথা এখন খুব জোরে সোরেই উঠছে। কিন্তু পিএসজি যেভাবে আর্সেনালকে টপকে গেল, এ তো 2 ম্যাচের গল্প। এর আগে পিএসজি যে উত্থান, সেটা নিয়েও বোধহয় আলোচনা করা দরকার। এই যে আইফেল পাওয়ার, যেটা হওয়ার কথা ছিল আসলে আইফেল টাওয়ার, এই শব্দটা আসলো কোত্থেকে আর এর উৎপত্তি কোন জায়গায়? সানস্পোর্ট তারা আজকে হেডলাইন করেছে এই আইফেল পাওয়ার দিয়ে। মূলত এই নিজেদের শক্তিটাকেই জাহির করেছে পিএসজি, ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা, যারা এখন চ্যাম্পিয়ন্স লিগেরও সবচেয়ে বড় দাবিদার কারো কারো মতে। এই ম্যাচে পিএসজি শুরুতে খানিকটা চাপেও ছিল, যদিও ফার্স্ট লেগের গল্পটা একটু আলাদা ছিল। সেকেন্ড লেগে পিএসজি ফার্স্ট হাফে বল পজিশনে ঢের পিছিয়ে থাকলো। আপনি জানেন লুই এনরিকের দল সাধারণত বল পজিশনটা ধরে রেখে খেলতে চেষ্টা করে, কিন্তু এই হচ্ছে নতুন দিনের পিএসজি, যারা যখন যা প্রয়োজন ঠিক সেটাই করে দেখাতে পারে। এবং পিএসজি ফার্স্ট হাফে ওই কম বল পজিশন নিয়ে আর্সেনালকে সময় মতোই আঘাত করে বসলো। ম্যাচের 20 মিনিট যখন পেরিয়ে গেল, তারপরে আমরা দেখলাম ফাবিয়ান রুইজ গোল করে বসলেন। তাতে আর্সেনালের ওই স্বপ্নটা যে যতটুকুও ছিল, সেটুকু আরও ফিকে হয়ে যেতে শুরু করলো। এবং আপনি হয়তো অনেক বেশি কথা বলেন লামিন ইয়ামালদের নিয়ে, আপনি কথা বলেন পেদ্রিদেরকে নিয়ে, আপনি কথা বলেন ইনফ্যাক্ট ফেরান তোরেসদেরকে নিয়েও, কিন্তু এই পিএসজি যে মিডফিল্ড, সেই মিডফিল্ডের অন্যতম শক্তির জায়গা এই ফাবিয়ান রুইজও তো স্প্যানিশ। তিনি যে দুর্দান্ত একটা ফার্স্ট হাফ কাটিয়েছেন আর্সেনালের বিপক্ষে, ওই চমৎকার গোল তার, এই সব কিছু আমাদেরকে বলে স্পেন টিমের শক্তি আসলে কতখানি। এরপরে গিয়ে সেকেন্ড হাফের গল্প, যেখানে আমরা দেখলাম ম্যাচের যখন বিরতি চলে বা সেকেন্ড হাফ শুরু হবে, ওই সময় লুই এনরিকে পিএসজি কোচ, তিনি ওই রুইজকে কাছে নিয়ে কিছু একটা বলছিলেন যে দেখো আমাদের বল পজিশন কম আছে, এটা আমাদেরকে খুব একটা সাহায্য করে না, সেকেন্ড হাফে বল পজিশন যদি একটু বাড়ানো যায়। এরপরে গিয়ে পিএসজিকে আমরা দেখলাম আরেকটু বল পজিশন রাখতে, কিন্তু তারা আরও বেশি ক্লিনিক্যাল হলো গোল করার ক্ষেত্রে, যেখানে গিয়ে আশরাফ হাকিমি তাদের ফুল ব্যাক, তিনি ম্যাচটা ঘুরিয়ে দিলেন। এবং পিএসজি যারা কাড়ি কাড়ি টাকা খরচ করেছে গেল এক যুগে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা কখনোই তাদের জেতা হয় নাই। সেই হলি গ্রেইল থেকে মাত্র একটা জয়ের দূরত্বে আছে এই লুই এনরিকের দল। অথচ চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজে প্রথম 6টা ম্যাচ শেষে পিএসজি যে অবস্থা ছিল আর যে অবস্থান ছিল, সেখান থেকে দাঁড়িয়ে বোধহয় কেউ কল্পনাও করতে পারেন নাই যে এনরিকে এই দলটাকে নিয়ে রাতারাতি এইরকমভাবে ফাইনালে চলে যাবেন। আর এই ফাইনালে যাওয়ার পেছনে পিএসজি মোটামুটি একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা ঘটিয়েছে। প্রথমে তারা আর্সেনালের কাছে লিগ ফেজে হেরেছিল, এরপর থেকে শুরু তাদের ঘুরে দাঁড়ানো, যেখানে তারা ম্যানচেস্টার সিটিকে 4-2 গোলে হারালো একটা নাটুকে ম্যাচে। এরপরে গিয়ে সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, যতবারই ইংলিশ প্রতিপক্ষ তাদের মুখোমুখি হয়েছে, ততবারই সেই লড়াইয়ে উতরে গেছে পিএসজি। ইংল্যান্ড থেকে যারা যারা চ্যাম্পিয়ন্স লিগে এবার কোয়ালিফাই করেছিল, তাদের সবাইকে ঝেঁটিয়ে বিদায় করে পিএসজি চলে গেছে স্বপ্নের ফাইনালে। এবং তার পেছনে আপনি কয়েকজন ফুটবলারের নাম বোধহয় আলাদা করে নিতেও চাইবেন। এক তো গেল দোনারুমা,
প্রত্যেকটা ম্যাচেই তার দুর্দান্ত পারফরমেন্স আপনি দেখেছেন। নকআউট স্টেজে এসে আপনি যদি ডিফেন্সের কথা বলেন, মার্কিনিয়াসের কিছু ভুলভাল যদি আপনি বাদও দেন, তার সঙ্গী পাচো, তার দুই ফুল ব্যাক মেন্দেস এবং একই সঙ্গে আশরাফ হাকিমি, ওই সলিড মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন, যেখানে উসমান দেমবেলে এখন দাবি করতে পারেন যদি তিনি ট্রেবল জিতে যান তাহলে বোধহয় তিনি ব্যালন ডি'অরের দাবিদার। দুয়ে অথবা বারকোলা অথবা পরে নামা গনসালো রামোস, সব মিলে যে অ্যাটাকিং ফোর্স পিএসজি তৈরি করেছে, এখানে এই পিএসজির শক্তি এবং এই সবটুকু শক্তির পেছনে ক্রেডিটটা আপনাকে লুই এনরিকেকেই দিতে হবে। যে দলে লিওনেল মেসি ছিলেন বছর 2 আগে, যে দলে ছিলেন নেইমার, যে দলে ছিলেন কিলিয়ান এমবাপে, তারও আগে সেই জলাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে তারকারা একের পর এক এসেছেন আর গেছেন একটাই মাত্র লক্ষ্যে। সেই লক্ষ্যটা হচ্ছে ফ্রেঞ্চ লিগ বাদে একটা চ্যাম্পিয়ন্স লিগ যেন তারা জিততে পারে। এরপরে মজা করেই লুই এনরিকে বলছেন যে ফার্মার্স লিগ তো লোকে এমনি বলে না, মজা করেই হয়তো বলে, কিন্তু তারা যদি ফার্মার্স হয়েই থাকেন তাতেই বাকি, তারা তো এখন ফাইনালে। নাম্বার 2, আ কান্ট্রি ফর ওল্ড ম্যান। আরও একটা জয়ী দলের গল্প, ইন্টার মিলান, যারা পিএসজির প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আপনি একবার ভাবুন, ম্যাচের 92 মিনিট 40 সেকেন্ড চলছে, সান সিরোতে ইন্টার মিলান বিদায় নিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। সেটা ঘরের সবাই যেমন জানেন, প্লেয়ারদের চেহারা দেখলেও আপনি হয়তো তখন বুঝতে পেরেছেন যে এই ম্যাচে ইন্টার মিলান বোধহয় আর পারছে না। সেখান থেকে গিয়ে আচেরবি ম্যাচের ওই সময়ে বক্সের ভেতরে স্থান নিয়েছিলেন। ওই আচেরবি পরে গিয়ে গোল করলেন ডামফ্রিজের একটা পাস থেকে। এরপরে তার দুহাত মেলে দিয়ে নেমে পড়া মাটিতে তার পেছনে থাকা ওই উল্কিটাও জানান দিচ্ছিল যে ভস্ম থেকে নতুন করে ফিনিক্স হয়ে যেন জন্মেছেন 37 বছর বয়সী বুড়ো আচেরবি। এই ফ্রান্সেসকো আচেরবির ক্যারিয়ারটাই আসলে ইন্টার মিলানের পুরোটার গল্প। বার্সেলোনার বিপক্ষে এই রূপকথার গল্প জন্ম দেওয়ার নায়কও সম্ভবত ওই আচেরবি। এই ম্যাচ নিয়ে আপনি বহু কথা বলতে পারেন, সারা দিন কথা বলতে পারেন, সেখানে সেই গল্প আর এই কথা বা আলোচনা সমালোচনা কোনো কিছুই হয়তো ফুরোবে না। কিন্তু আচেরবি হচ্ছে এই ইন্টার মিলানের সিগনেচার। কেন সেটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। 3-5-2 ইতালিয়ান ক্লাসিক ফরমেশন। এবং যখন বার্সেলোনার বিপক্ষে ইন্টার মিলান এই ম্যাচটা খেলতে নামলো, তাদের ফার্স্ট গোলটার দিকে যদি আপনি একটু খেয়ালও করে দেখেন, যেটা পরে গিয়ে আলটিমেটলি লাউতারো মার্তিনেজ, হাফ ফিট মার্তিনেজ গোলে কনভার্ট করেছেন, সেখানে সেন্ট্রালে গিয়ে বলটা জিতেছিলেন দিমার্কো, তাদের এক উইং ব্যাক। অর্থাৎ এই 3-5-2তে যে উইং ব্যাকদের একটা বড় প্রভাব থাকে, তাদের ভেতরে একজন গিয়ে সেন্ট্রালি বলটা উইন করলেন এবং বলটা উইন করে তিনি সেটা পাস দিলেন ডামফ্রিজকে, যিনি ফার্স্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। সেই ডামফ্রিজ গিয়ে আরও একটা পাসে খুঁজে নিলেন মার্তিনেজকে, আর মার্তিনেজ এরপরে বাকি কাজটুকু সেরে ইন্টার মিলানকে এগিয়ে নিয়ে গেলেন। ওখানেই আসলে লেখা হয়ে যেতে পারত যে ইতালিতে এসে যখন একটা অন্য কোনো দল উইং ব্যাকের কাছ থেকে এত বড় ধরনের প্রভাবে গোল খেয়ে বসে, তখন বোধহয় আর রক্ষে পাওয়ার উপায় নেই। সেখান থেকে বার্সেলোনা বলেই হয়তো বার্সেলোনা ফেরত এসেছিল, কিন্তু বুড়োরা শেষে গিয়ে ভেলকি দেখিয়েছেন। প্রথমটা তো আচেরবি, এই 37 বছর বয়সী ফুটবলার একটা সময় খেলেছেন সেরি ডিতে। এই যে ফাহমিদুলকে নিয়ে এত কথা হয় না, যেখানে তিনি এখন খেলছেন সেরি এ, সেরি বি, সেরি সি, সেরি ডি, এখানে চতুর্থ স্তরে আচেরবি নিজে একটা সময় প্রতিনিধিত্ব করেছেন। এরপরে গিয়ে তখন তার ক্যারিয়ারে আস্তে আস্তে করে একটু ওপরের দিকে ওঠা, এইসি মিলানে তিনি ডাক পেলেন। সেই এইসি মিলানে গিয়ে তিনি মোটামুটি খাপছাড়া হয়ে পড়েছিলেন। সেখানে তিনি একের পর এক অ্যালকোহলের সঙ্গে জড়িয়ে যান। কোথাও কোথাও বোধহয় এরকমও গুঞ্জন আছে যে তিনি আরও বড় নেশায় হয়তো জড়িয়ে পড়েছিলেন। ওই সময় তার ক্যারিয়ারে ধরা পড়ে ক্যান্সার এবং সেখান থেকে তিনি বেঁচে ফিরে এরপরে একটার পর একটা সাসুলো থেকে আবার লাৎসিও থেকে ইন্টার মিলান, সেই ইন্টার মিলানের জন্মের নায়ক বা পুনর্জন্মের নায়ক এই আচেরবি হয়ে যেতে পারেন যদি দিন শেষে গিয়ে আমরা এই ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগটা জিততে দেখতে পারি। 37 বছর বয়সী ফুটবলার যখন সেন্টার ব্যাক এবং তিনি স্থান নেন ম্যাচের ওই সময় গিয়ে 6 ইয়ার্ড বক্সের মাথায়, তখন সেটা বোধহয় আলাদা করে কোনো কোচকে বলে দিতে হয় না। সিমোনে ইনজাগি তিনি বলেই দিয়েছেন যে তিনি আসলে আচেরবিকে ম্যাচের ওই সময় কোথায় থাকতে হবে এটা তিনি বলে দেন নাই। সম্ভবত এখানেই বার্সেলোনা এবং ইন্টার মিলানের তফাৎটা। যে দল
এক্সপেরিয়েন্সের দিক থেকে অনেক বেশি এগিয়ে সেই দলের ফুটবলাররা জানেন ম্যাচের কোন সিচুয়েশনে কিভাবে অপোনেন্টকে ঘায়েল করতে হয়। আর তুলনামূলকভাবে তরুণ দল বার্সেলোনা তারা আসলে মুখটা লুকাবে কোন জায়গায়। যখন রাফিনিয়া ওই গোল করলেন এর পরপরই আপনি দেখেছেন বার্সেলোনা তাদের ডিফেন্স লাইনটাকে যেন আরও বেশি উপরে উঠে নিয়ে এসেছিল। এবং এটা হচ্ছে সেই ছবিটা যেটা আপনি এখন এই মুহূর্তে দেখছেন। রাফিনিয়া গোল করছেন, সেই কিক অফ থেকে বার্সেলোনার ডিফেন্ডিং লাইনটা কোন জায়গায় দেখুন। ব্রডকাস্টাররা ইনফ্যাক্ট ওই স্কোর লাইনটা পর্যন্ত দিয়ে সেরে উঠতে পারেননি, ওটা উঠিয়ে নেওয়ার সুযোগও পাননি। তখন বার্সেলোনার ডিফেন্স লাইন উঠে গেছে হাফ লাইন বরাবর। বার্সেলোনা শেষ পর্যন্ত তাদের ওই সম্ভবত ঘাড় তেরামির কাছেই ম্যাচটা হেরেছে। কিন্তু ম্যাচটা তারা আরও একটা জায়গায় হেরেছে, আরও একজন বুড়োর গল্প। ইয়ান সমার 35 পেরিয়ে 36 বছর বয়স তার। এই গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এই ধরনের ম্যাচে আপনি সাধারণত গোলকিপারদেরকে দেখেন যে ম্যান অফ দ্য ম্যাচ তারা হন না, বা গোলকিপাররা অনেক সময় আড়ালে থেকে যান। কিন্তু আ কান্ট্রি ফর ওল্ড ম্যানে সেখানে জায়গা আছে সবার। সেখানে জায়গা আছে যেমন আচেরবির, সেখানে জায়গা আছে সমারের। তরুণ বার্সেলোনাকে টপকে ঠিক এই কারণেই ইন্টার মিলান ফাইনালে। আর তারও আগে ফ্রাতেসির গোলটা নিয়ে দুটো কথা বলাই প্রয়োজন। এই ফ্রাতেসিও আসলে অনেকটা অকেজো হয়ে পড়েছিলেন। এই জানুয়ারি মাসেও প্রবল গুঞ্জন ছিল যে তিনি বোধহয় রোমায় লোনে চলে যাচ্ছেন। ইন্টার মিলানের 11-এ যেহেতু তার জায়গা পাকা নয়, সে কারণে অনেকেই ভেবেছিলেন এই ডিলটা বোধহয় হয়ে যাবে। ফ্রাতেসি শেষ পর্যন্ত থেকে গিয়েছিলেন এবং তারপর গিয়ে তিনি বায়ার্ন মিউনিখে একটা গোল করলেন আলিয়ান্স এরিনাতে, যেখানে শেষ পর্যন্ত 2 লেগ মিলিয়ে ওই গোলটাই ডিফারেন্স মেকার হয়ে গেল। আরও একবার সেই কাজটাই হয়েছে। আরও একবার যখন ফ্রাতেসি মিউনিখে যাবেন তখন বোধহয় তিনি ওই কাজটাই করতে চাইবেন। লাউতারো মার্তিনেজ হাফ ফিট ছিলেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে পুরো ম্যাচ খেলেছেন। তুরাম তিনিও ম্যাচের ওই পর্যায়ে শেষের দিকে গিয়ে যেভাবে স্প্রিন্ট করেছেন, সেখান থেকে আমাদেরকে একটা কথাই সবকিছু বলে দিয়েছে যে এই ইন্টার মিলানের হাঙ্গারটা বেশি ছিল। একটা হাফ পুরোটা তারা কাটিয়েছে আড়ালে থেকে, বার্সেলোনা তাদের উপর দিয়ে ছড়ি ঘুরিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা মরে নাই এবং চলে গেছে ফাইনালে। নাম্বার 3, প্রাউড অফ দিস টিম। বার্সেলোনা সমর্থকেরা এই হারের পরেও দলকে নিয়ে যথেষ্ট গর্ব করতে পারেন। ইনফ্যাক্ট স্প্যানিশ দৈনিক ওই ম্যাচের পরদিন দিয়ারিও স্পোর্ট তারা এই হেডলাইনটাই করেছে। তারা বলছে প্রাউড অফ দিস টিম। আপনি এই দলটা নিয়ে গর্ব কেন করবেন না আপনি যদি বার্সেলোনা সমর্থক হয়ে থাকেন? দিন শেষে আপনি ম্যাচটা হেরেছেন আসলে ফুটবলের কাছে। এই ম্যাচে একটা দলকে হারতে হতো, সেই হারা দলটার নাম শেষ পর্যন্ত হয়ে গেছে বার্সেলোনা। এই বার্সেলোনার সিজনের শুরুর দিকটার কথা একবার কল্পনা করুন তো। বার্সেলোনা তাদের ওই ভিআইপি গ্যালারির সিট বিক্রি করে রীতিমতো প্লেয়ারকে রেজিস্টার করেছে নিজেদের দলে। এইরকম একটা অর্থনৈতিক টারময়েলের ভেতরে থাকা দলটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত চলে যাবে, সেটা ইনফ্যাক্ট ম্যাচ ডের প্রথম দিন যখন শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজে, তারপরেও হয়তো অনেকে কল্পনা করতে পারেন নাই। যদিও শেষ পর্যন্ত বার্সেলোনাকে ঘিরে যে ভয়টা ছিল, তাদের ওই হাইলাইন ডিফেন্ডিং কোন সময় তাদের জন্য বুমেরাং হয়ে যায়, এটাই শেষ পর্যন্ত হয়েছে। কিন্তু বার্সেলোনা এই হারটা থেকেও যথেষ্ট পরিমাণ অনুপ্রেরণা খুঁজে পেতে পারে। হান্সি ফ্লিককে আপনি সেই ক্রেডিটটা দিতে পারেন। আপনি রাফিনিয়া, লামিন ইয়ামালদের মতো ফুটবলারদেরকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখবেন না যে রাফিনিয়াও হয়তো ব্যালন ডি'অরের দাবিদার, লামিন ইয়ামালও হয়তো ব্যালন ডি'অরের দাবিদার। এবং এইরকম একটা পারফরমেন্সের পরে যদি পৃথিবীতে কোনো দল খুশি থাকতে পারে, সেই দলটার নাম বার্সেলোনা। কারণ বার্সেলোনা যত যাই ঘটুক না কেন, তাদের প্লেয়িং স্টাইলের সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করতে চায় না। তুলনা হিসেবে আপনি এখানে রিয়াল মাদ্রিদকে আনতে পারেন। তাদের কাছে এই ধরনের ম্যাচ যে কোনো মূল্যে জেতাটা শেষ কথা। কি করে আপনি জিতেছেন সেটা কথা নয়, কিন্তু বার্সেলোনায় ঘটনাটা আলাদা। আপনাকে ভালো খেলতে হবে, এরপরে আপনার ফল যাই হোক না কেন তাই নিয়ে বার্সেলোনার সমর্থকেরা হয় উল্লাস করেন অথবা কোনো একটা জায়গায় গিয়ে সান্ত্বনা খুঁজে পান। ইয়োহান ক্রুইফের ছেলে ইয়র্দি ক্রুইফ, ইয়োহান ক্রুইফ বার্সেলোনা লেজেন্ড, আপনি তাকে নিশ্চয়ই চেনেন, এবং বার্সেলোনার এই ডিএনএর গোড়াপত্তনই হয়েছিল তার হাত ধরে। সেই ইয়র্দি ক্রুইফ তিনি ম্যাচ শেষে বলছেন তার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তিনি দারুণ খুশি হতেন বার্সেলোনার এই খেলা দেখে। তাদের হয়তো এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা হচ্ছে না, কিন্তু তারা যদি শেষ পর্যন্ত লা লিগাটা জিতে শেষ করতে পারে, কোপা দেল রে তারা এরই মধ্যে ঘরে তুলেছে, এরপরেও বার্সেলোনা ফ্যানরা এই সিজনটা নিয়ে যথেষ্ট পরিমাণ স্যাটিসফ্যাকশনে হয়তো ভুগতে পারেন। এইরকম একটা ম্যাচ বার্সেলোনা যে খেললো পরপর 2 লেগে, যেখানে তারা 2-0 গোলে পিছিয়ে পড়লো, এরপরে তারা ফিরলো, এরপরে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছাতে না পারলেও বার্সেলোনার এই প্লেয়িং স্টাইল দিয়ে বার্সেলোনা হয়তো আগামী দিনে ফুটবলটা শাসন করার স্বপ্ন দেখতে পারে। অন্ততপক্ষে লামিন ইয়ামাল যখন আপনার দলে আছেন তখন সেই স্বপ্ন দেখা একেবারেই
অবান্তর হয়তো নয়। আর বার্সেলোনা ভুলটাকে আপনি যদি স্পেসিফাই করতে চান তাহলে ওই জায়গাতেই এক্সপেরিয়েন্সের অভাবটা তাদেরকে হয়তো খানিকটা ভুগিয়েছে। আর ওই হাইলাইন ডিফেন্ডিংয়ের যদি আপনি ট্যাকটিক্যালি ব্যাখ্যা করতে চান, তাদের যে সেন্টার ব্যাকটা ছিল তারা যে পরিমাণ দৌড়েছেন পুরো ম্যাচে, বিশেষ করে ওই লাইনের পেছনের জায়গাটা তাদেরকে যখন দৌড়ে যেতে হয়েছে গোলকিপার পর্যন্ত, ওই জায়গায় হয়তো ক্লান্তিটাও তাদের খানিকটা ভর করেছিল, যেটা তাদেরকে এই ম্যাচে খুব একটা সাহায্য করে নাই। লামিন ইয়ামাল 90 মিনিটের পরে গিয়ে একটা বল লাগিয়েছিলেন ক্রসবারে এবং সেটাই বার্সেলোনার দূরত্ব হয়তো হয়ে থেকেছে, কিন্তু সম্ভবত বার্সেলোনা ম্যাচটা হেরেছে ফার্স্ট লেগে 3-3 গোলে ড্র করে। আপনি যখন ঘরের মাঠে ড্র করে বসবেন তখন সান সিরোতে গিয়ে আপনার যখন জয়ের লক্ষ্য থাকবে, কাজটা এমনিতেই দ্বিগুণ 3 গুণ কঠিন হয়ে যায়, যেটা এই তরুণ দলের পক্ষে হয়তো উদ্ধার করা বেশ কঠিন কাজ ছিল। নাম্বার 4, লুই এনরিকে নামা। লুই এনরিকে পিএসজি কোচ, তার গল্পটা হয়তো সবাই কম বেশি জানেন। আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় হয়তো আজকে খুব বেশি একটা কোট ঘুরে ফিরে দেখছেন, যেটা লুই এনরিকে এই ম্যাচের পরে বলেননি, এটা বলেছেন আরও বেশ কিছুদিন আগে, যেখানে তিনি তার মেয়ের একটা হৃদয় বিদারক গল্প বলেছেন। 9 বছর বয়সে 2019 সালে নিজের মেয়েকে ক্যান্সারে হারিয়েছিলেন লুই এনরিকে, এবং এই মেয়েকে নিয়ে নিয়মিত তিনি একটা সময় ম্যাচে যেতেন। ইনফ্যাক্ট বার্সেলোনা সবশেষ যখন 2015 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, ট্রেবল পূরণ করলো, সেই সময় তার সঙ্গে তার মেয়ে জানা এনরিকে ছিলেন। ওই ম্যাচ শেষে একটা ছবি লুই এনরিকের খুব পছন্দের, যেখানে সবশেষ লুই এনরিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিলেন এবং তার দল ভিক্টোরিয়াস হয়েছিল। ম্যাচ শেষে তার মেয়ের সঙ্গে ছবিটা হয়তো আর রিক্রিয়েট করা তার পক্ষে সম্ভব হবে না, কিন্তু মনে মনে লুই এনরিকের কাছে হয়তো ওই মেয়েটা থাকবেন এবং তার জন্যই হয়তো শিরোপাটা লুই এনরিকে উৎসর্গ করতে চাইবেন। তিনি ইনফ্যাক্ট বলেও দিয়েছিলেন ওই ইন্টারভিউতে যে পরে যখন তিনি কখনো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যদি উঠতে পারেন এবং পিএসজিকে নিয়ে তিনি সেই কাজটা করতে চান ওই মেয়ের জন্য। ওই মেয়েকে হারানোর পরে লুই এনরিকে কোচিং থেকে বিদায় নিয়েছিলেন। এরপরে কিছুদিন সময় তিনি ফুটবল থেকে আড়ালেই ছিলেন, পরে গিয়ে আবার স্পেন জাতীয় দলের হয়ে ফিরে সেখানে খুব একটা ভালো না করলেও পিএসজিতে যখন ডাক পড়ে তখন অনেকের মনেই হয়তো খানিকটা শঙ্কা ছিল যে এনরিকে এই দলটাকে নিয়ে কত দূর যেতে পারবেন। নেইমার, মেসি, এমবাপেরা চলে যাওয়ার পরে, স্পেশালি এই সিজনে এমবাপে চলে যাওয়ার পরে কেউ প্রত্যাশাও করেন নাই যে এক সিজনে এই দলটাকে নিয়ে এইভাবে তিনি উত্থান ঘটাবেন। শেষ পর্যন্ত এনরিকে সেই উত্থানটা ঘটিয়েছেন। আর এনরিকের গল্প এখানেই শেষ হয় নাই। লুই এনরিকের গল্পে আরও একটা অধ্যায় বাকি আছে। যদি তিনি এটা শেষ পর্যন্ত জিততে পারেন, সেই গল্পটা এনরিকের জন্য যেমন মধুর হবে, আপনি যদি মানুষ হিসেবেও চিন্তা করেন, এই গল্পের চেয়ে হয়তো প্রলেপ দেওয়ার মতো বড় গল্প আর খুঁজে পাওয়া যাবে না ফুটবলেই। নাম্বার 5, দ্য ফিনালে। লাউতারো মার্টিনেজ নাকি উসমান দেমবেলে? লুই এনরিকে নাকি ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি? কার হাতে শেষ পর্যন্ত উঠবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা? একটা দল সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল 2010 সালে, ইন্টার মিলান, আর অন্য দল পিএসজি এর আগে কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই। ইনফ্যাক্ট 1993 সালের পরে আর কখনোই কোনো ফ্রেঞ্চ টিমের চ্যাম্পিয়ন্স লিগে জেতা হয় নাই। কিন্তু পিএসজি সমর্থকেরা এতে খুব একটা হতাশ হবেন না, কারণ আপনি এখন যা দেখবেন এরপরে আপনার মনে আসার সঞ্চার বোধহয় খানিকটা হবে। এর আগে যতবার ইউরোপিয়ান কম্পিটিশন অথবা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মিউনিখে হয়েছে, প্রতিবারই নতুন একটা করে চ্যাম্পিয়ন দেখেছে ইউরোপিয়ান কম্পিটিশন। পিএসজি এবার সেই ফাড়াটা যদি কাটাতে পারে মিউনিখে, তাহলে সেই গল্পটা বা সেই ধারাটা আরও এক ধাপ বেড়ে যাবে। পিএসজির জন্য এটা হতে পারে অনুপ্রেরণার। আর অন্যটা অবশ্য পিএসজির জন্য খুব একটা আশা জাগা নিয়ে নাও হতে পারে, কারণ এই যে ফ্রেঞ্চ টিমগুলো এর আগে ইউরোপিয়ান কম্পিটিশনের ফাইনালে উঠেছে, তারা আসলে ওই একবার বাদ দিয়ে কখনোই জিততে পারে নাই। 93 সালে ভিক্টোরিয়াস টিমটার নাম ছিল অলিম্পিক মার্শেই। কথা হচ্ছে মার্শেই যা করেছে সেই কাজটা তারা করতে পারবে কিনা। মার্শেইর ওভার প্রতিপক্ষ ছিল এইসি মিলান, আর এবার মিলানের অন্য দল নেরাচুরিরা অর্থাৎ ইন্টার মিলান। কেইচা কাভারাজকেলিয়া তিনি খেলবেন আবার ইতালিয়ান প্রতিপক্ষ ইন্টার মিলানের বিপক্ষে। নাপোলিতে তিনি যেহেতু খেলে গেছেন, তিনি খুব ভালো মতোই জানেন ইন্টার মিলানের ভালো মন্দ কোন জায়গায় কি। ইনফ্যাক্ট তিনি 6 মাস আগেও নাপোলির হয়েই খেলছিলেন। এই মিড সিজনে তিনি নাপোলি থেকে পিএসজিতে এলেন, এবার তিনি পিএসজিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন, যেটা তার কাছে তার ভাষ্য মতেই স্বপ্নের মতো মনে হচ্ছে। শুধুমাত্র এখানেই শেষ
নয়, আরও কয়েকটা জায়গায় আপনি এই দুই দলের বেশ কিছু ব্যাটল খুঁজে পেতে পারেন। জিয়ানলুইজি দোনারুমা তিনি খেলবেন ইন্টার মিলানের এগেনস্টে। মিলান গোলকিপার যদিও এসি মিলানের সমর্থকেরাই তাকে খুব ভালো করে স্মরণ করতে চান না, উল্টো আরও গালমন্দই করেন, কিন্তু ইতালিয়ান গোলকিপার খেলবেন ইন্টার মিলানের বিপক্ষে, সেটাও বোধহয় আরেক পরত গল্প তৈরি করতে পারে। এত সব আলোচনায় আমরা বোধহয় ডামফ্রিজকে নিয়ে আলাদা করে কথা বলি নাই। স্নাইডারের রেকর্ডটা তো তিনি রেপ্লিকেট করেছেন আগের লেগেই, অর্থাৎ সেমিফাইনালে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যে কোনো ম্যাচে তার ওইখানে অ্যাসিস্ট, গোল, দুটো গোল তিনি করেছেন। এই সব কিছুর রেকর্ড সবশেষ ছিল ওয়েসলি স্নাইডারের, যিনি 2010 সালের ইন্টার মিলানের সর্বজয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু ডামফ্রিজের সঙ্গে আপনি বোধহয় কোথাও গিয়ে মাইকনের একটা মিল খুঁজে পেতে পারেন। আবার আপনি লাউতারো মার্তিনেজের সঙ্গে হয়তো সেই মিলিতোর মিল খুঁজে পেতে পারেন। মিলিতো ফাইনালে গোল করেছিলেন দুটো, প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। এবার অবশ্য লাউতারো মার্তিনেজ দুই লেগ মিলিয়ে গোল করলেন একটা, কিন্তু ওই পেনাল্টিটা আদায় করে দিয়ে দলের কাজটুকু অনেকটুকু তিনিও এগিয়ে রেখেছিলেন। ওই সময় গোরান পান্দেভের মতো ফুটবলার ইন্টার মিলানের 11-এ খেলতো। এখন আপনি মিখিতারিয়ান বা হাকান চালানোলুকে খুঁজে পাচ্ছেন এই দলটাতে। হাভিয়ের জানেত্তি এবারও আছেন। জানেত্তি অবশ্য এখন ক্লাবের ম্যানেজমেন্ট রোলে, আর এই দলটার কোচ এখন সিমোনে ইনজাগি, নট জোসে মরিনিও। অনেকগুলো ব্যাটেল, 3-5-2 ভার্সেস 4-3-3, একটা ডিফেন্সিভ সেট আপ, আরেকটাকে আপনি ধরতে পারেন আসলে প্রবল পরিমাণ অ্যাটাকিং ফুটবল খেলা লুই এনরিকের দল। এই ম্যাচের প্রেডিকশন করা আসলে বেজায় কঠিন। ইন্টার মিলান খানিকটা স্বস্তি পেতে পারে, যেহেতু ম্যাচটা এই ম্যাচের শেষ দিকে গিয়ে তাদের যে ফুটবলাররা একটু বুড়িয়ে গেছে বলে আমরা বলছি, তারা হয়তো পর্যাপ্ত বিশ্রাম পাবেন। আর অন্যদিকে পিএসজি, তাদের লিগ জেতা হয়ে গেছে, তাদের হয়তো ওই অর্থে তেমন কোনো চাপ এই মুহূর্তে নাই। পুরোটা মাস জুড়ে তারা অপেক্ষায় থাকবে এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আমার কাছে মনে হচ্ছে একটা 50-50 ম্যাচ, এবং এই জায়গায় কাউকে 1% এগিয়ে রাখাটাও বেশ কঠিন। ইন্টার মিলান মাত্র 2 বছর আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল, ম্যান সিটির সঙ্গে তারা দারুণ করেছিল, যদিও শেষ পর্যন্ত রদ্রির গোলে তাদের শিরোপাটা তুলে ধরা হয় নাই। কিন্তু এই ইনজাগি, তিনি যতদিন ধরে ইন্টার মিলানের কোচ রয়েছেন, তার ভেতরে দুবার তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দলকে নিয়ে গেছেন। ওই টাইমলাইনের ভেতরে আর কোনো দল চ্যাম্পিয়ন্স লিগে এর চেয়ে বেশি ফাইনালে উঠতে পারে নাই। একটা দল অবশ্য আছে, রিয়াল মাদ্রিদ, কার্লো আনচেলত্তি সেই কাজটা করেছেন ওই টাইমলাইনের ভেতরে, যখন থেকে সিমোনে ইনজাগি এই দলের কোচ হয়ে এসছেন। এই সব সমীকরণ, মারপ্যাচ, হিসাব নিকাশ এই আগামী দিনগুলো পর্যন্ত আপনি হয়তো করবেন অপেক্ষা জুন মাসের 1 তারিখ পর্যন্ত, যে রাতে চ্যাম্পিয়ন্স লিগের মহা ফাইনাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.